আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল, আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব। খেলা তো শুরু হলো গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী, কত কিছু বলতেন। উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই, তাকে আকাশে উড়ে দাদা বাবুদের দেশে চলে যেতে হলো। মাঠেও পেলাম না, আকাশেও পেলাম না, পানিতেও পেলাম না ওই খেলোয়াড় রে কোথাও। এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন, নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের ভীতু কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার রাখে না। যেই নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে, তার বলে কত বাহিনী আছে। কই দুঃসময়ে তো আপনি খেলতেও নামলেন না, আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না, কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই। আপনার দলের ঐতিহ্যবাহী দল, 70 বছরের পুরাতন দল, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না। আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে? গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর 16টা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরুষোচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলছিলেন উনি নাকি পালান না, উনি নাকি পালাবেন না। সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান, রাজনীতিতে নেমেন। এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে, ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আসেন না। এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ। সংক্ষিপ্ত দুটি কথা বলি। বিগত 16 বছর বিশেষভাবে দুটি বিষয়কে কেন্দ্র করে, দুটি হাতিয়ারকে ব্যবহার করে এদেশের মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে। 1 নম্বর হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ আর রাজাকার খেলা। মুক্তিযুদ্ধের পবিত্র চেতনাকে পুঁজি করে একটা ব্যবসা, রাজাকার খেলা। যাকে তাকে তখন ধরে রাজাকার বানিয়ে দেওয়া, যাকে তাকে তখন ধরে মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়া। দুইটা মেশিন তারা স্থাপন করেছিল। এক মেশিনে ঢুকলে মুক্তিযোদ্ধা হয়ে বের হয়, আরেক মেশিনে ঢুকায় দিলে রাজাকার হয়ে বের হয়। এই ছিল প্রথম খেলা। দ্বিতীয় খেলা হলো কর্মসূচি দিল হেফাজতে ইসলাম, কর্মসূচি দিল জামাতে ইসলাম, কর্মসূচি দিল বিএনপি। যাদের কর্মসূচি তাদের খবর নাই, সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত পাড়ায় পাড়ায় ছাত্রলীগের যুবলীগ। বাড়ি আমাদের বাংলা একটা প্রবাদ আছে, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। এই যে ছাত্রলীগ, যুবলীগ, তারপরে জন্ম নিল হলো হেলমেট লীগ, তারপরে হলো পুলিশ লীগ। এইভাবে সব জায়গায় লীগ বানায় দিয়ে সমস্ত ধর্ম, সব শ্রেণীর পেশার মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। শেষ পর্যন্ত সংখ্যালঘুদের যে সংগঠনগুলো, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, এই জাতীয় যে পরিষদগুলো আছে, তাদের মধ্যেও, তাদের পিছনেও এই লীগ, হিন্দু লীগ আর নানা ধরনের লীগের উৎপীড়নে তাদেরকে অতিষ্ঠ করে তোলা হয়েছে। স্বাভাবিক রাজনীতি থাকবে, আওয়ামী লীগের রাজনীতি করবে, বিএনপির রাজনীতি করবে, জামাত, জাতীয় পার্টি যার যার রাজনীতি করবে। আমরা আমাদের আদর্শ প্রতিষ্ঠার যে বক্তব্য আমরা তুলে ধরি সেটা নিয়ে আমরা রাজনীতি করব। আমাদের বক্তব্য আমরা দেব, তোমাদের বক্তব্য তোমরা দিবা। আমাদের কর্মসূচি আমরা পালন করব, তাদের কর্মসূচি তারা পালন করবে। সুষ্ঠু সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ থাকবে।
কিন্তু এই হেলমেট লীগ, হাতুড়ি লীগের জ্বালায় 14 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত এই ধরনের কোন সুষ্ঠু সাধারণ রাজনীতির পরিবেশ পর্যন্ত ছিল না। এই দুইটা হাতিয়ার ব্যবহার করে ভিন্ন মতাবলম্বীদের কর্মসূচির দিনে তাদের দলীয় গুন্ডা পান্ডাদেরকে নামায় দিয়ে রাজপথ দখল করার একটা অবৈধ রাজনৈতিক কালচার বাংলাদেশে তারা শুরু করেছিল। আল্লাহ পাক এই দুই হাতিয়ার দিয়ে তার পতন ঘটাইছেন। এদেশের সকল ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে বানায় দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে রাতের অন্ধকারে আমাদের ছেলেরা মেয়েরা স্লোগান তুলল, তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? এই স্লোগান তো গণভবন থেকে আপনি জনগণের মুখের মধ্যে তুলে দিলেন। আপনার রাজাকার আর মুক্তিযোদ্ধার খেলা শেষ।